একটু নিস্তব্ধতা খুঁজে নিন, কারণ আজ যে কথাগুলো আমি আপনাদের সাথে ভাগ করে নেব তা আমার জীবনের এমন এক অধ্যায় যা বহু বছর ধরে আমি মনের গভীরে লুকিয়ে রেখেছিলাম। এ গল্প শুধুই আমার আর আপনার একান্ত পরিসরের জন্য। আমার নাম অনুশ্রী, আর এই কথাগুলো যখন আমি আপনাদের বলছি তখন আমার পরনে রয়েছে একটি সহজ সরল সুতির শাড়ি, হালকা নীলের উপর সাদা সুতোর কাজ। হয়তো এই সাজে আমাকে দেখে কেউ বুঝতেই পারবেন না আমার ভেতরটা কতটা ঝড় পেরিয়ে এসেছে। শাড়ির আঁচলটা আমার কাঁধে আলগা হয়ে ঝুলে আছে, বুকের কাছে ভাজে ভাজে একটা নরম ছোঁয়া। আমার চুলগুলো টেনে একটা খোপায় বাঁধা, কপালের ওপর কিছু এলোমেলো চুল। দেখতে হয়তো সাধারণ লাগলেও নিজের দিকে তাকালে এখনও সেই পুরনো অনুশ্রীকেই দেখতে পাই, যার মধ্যে ছিল এক অদ্ভুত আগুন যা বাইরের জগতের কাছে লুকিয়ে রাখাই ছিল দস্তুর। আমার বাড়ি নদিয়া জেলার এক ছিমছাম মফস্বল শহরে। একসময় ভেবেছিলাম আমার জীবনটাই মফস্বলের মতোই শান্ত নিরবচ্ছিন্ন বয়ে যাবে, কিন্তু জীবন তার নিজস্ব গতিপথ ঠিকই খুঁজে নেয়। যদি আমার কথাগুলো আপনার মনে দাগ কাটে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার বিয়ে হয়েছিল প্রায় 10 বছর আগে। স্বামী অপূর্ব, সরকারি চাকুরে, ভালো মানুষ, সোজা সাপটা, নিজের কাজ আর সংসার নিয়েই ব্যস্ত থাকত। আমাদের ছোট্ট সংসারটা ছিল ভালোবাসায় ঘেরা, অন্তত বাইরে থেকে তাই মনে হতো। কিন্তু সময়ের সাথে সাথে ভালোবাসার সেই উজ্জ্বলতা কেমন যেন ফ্যাকাশে হতে শুরু করল। অপূর্ব কাজের সূত্রে প্রায় বাইরে থাকত। দীর্ঘ একাকী রাতগুলো যেন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। শূন্য ঘরে একা ঘুমানো, নিজের হাতে সবকিছু সামলানো, এই রুটিনটা একঘেয়ে হয়ে গিয়েছিল। অপূর্বের সাথে আমার বয়সের ব্যবধান ছিল প্রায় 12 বছরের। এই পার্থক্যটা প্রথম দিকে চোখে পড়েনি, কিন্তু ধীরে ধীরে তার চিন্তাভাবনা আর আমার আবেগের মধ্যে একটা অদৃশ্য দেওয়াল গড়ে উঠতে থাকল। সে ছিল বাস্তববাদী, আমি ছিলাম স্বপ্নচারী। সে ছিল স্থির, আমি ছিলাম চঞ্চল। হয়তো এইখানেই আমাদের সম্পর্কের টানাপোড়েনের শুরু। সেই সময়ই আমার জীবনে আসে অয়ন, অপূর্বর ছোট ভাই। অপূর্ব আর অয়নের মধ্যে বয়সের পার্থক্য প্রায় 15 বছর। যখন আমার বিয়ে হয় অয়ন তখন সবে কলেজের চৌকাঠ পেরিয়েছে। ছিপছিপে গড়ন, প্রাণবন্ত হাসি আর চোখের তারায় এক ধরনের দুরন্তপনা। অয়ন ছিল অনেকটা আমারই মতো, জীবনকে উপভোগ করতে চাওয়া এক তরুণ। অপূর্ব যখন সকালে অফিসে যেত, অয়ন তখন ইউনিভার্সিটির জন্য তৈরি হতো। আমাদের বাড়িতে তখনও যৌথ পরিবার ছিল না, অপূর্বই ছিল বড়। অয়নের পড়াশোনার খরচ থেকে শুরু করে যাবতীয় সবকিছুর দায়িত্ব অপূর্ব। অয়ন আমার দেবর হলেও সম্পর্কের মধ্যে একটা সখ্য গড়ে উঠেছিল খুব দ্রুত। অপূর্ব বাড়িতে থাকলে সেভাবে কথা হতো না, কিন্তু অপূর্ব বাড়ি থেকে বেরোলেই অয়ন এসে আমার সাথে গল্প করত। সাংসারিক টুকিটাকি কাজ থেকে শুরু করে বিকেলে চা নাস্তা বানানো সবকিছুতেই সে আমাকে সাহায্য করত। শুরুর দিকে এগুলোকে আমি নিছকই সরল ভাইসুলভ আচরণ হিসেবেই দেখতাম, কিন্তু ধীরে ধীরে সেই সরলতা যেন এক অন্যরকম গভীরতায় ডুবতে শুরু করল। আমার স্বামী অপূর্ব, তার মনটা খুবই পরিষ্কার, সহজ সরল মানুষ। আমাকে সন্দেহ করা তার স্বভাবের মধ্যেই ছিল না। আমি হয়তো তার কাছে ছিলাম এক নিশ্চিত আশ্রয়, যেখানে সে চোখ বুজে বিশ্বাস করতে পারত। তার এই সহজ সরল বিশ্বাসই আমাকে আরও বেশি করে অপরাধ বোঝে ডোবাত, আর একই সাথে এক ধরনের স্বাধীনতাও দিত। অপূর্ব বাড়িতে না থাকলে অয়ন প্রায়ই আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে হাসত, জিজ্ঞেস করত, ভাবি একা একা কি করছো? আমার তখন রান্নাঘরে বা অন্য কোনো কাজে মন লেগে থাকত, কিন্তু ওর হাসি আর প্রশ্ন আমার ভেতরে একটা অন্যরকম তরঙ্গ তৈরি করত। আমি ওর দিকে ফিরে তাকাতাম, দেখতাম ওর চোখে এক ঝলক দুষ্টুমি আর কৌতূহল। সেই কৌতূহলটা শুধু ভাবির প্রতি দেবরের কৌতূহল ছিল না, সেখানে যেন এক সুপ্ত আকর্ষণ উকি দিত। আমি অস্বস্তি অনুভব করতাম, কিন্তু অদ্ভুতভাবে সেই অস্বস্তি মন্দ লাগত না। সেদিন ছিল বৃষ্টির দিন, ঝোড়ো হাওয়া আর মুষলধারে বৃষ্টি। অপূর্ব অফিসের কাজে বাইরে ছিল, বাড়িতে আমি আর অয়ন ছাড়া আর কেউ ছিল না। বাইরে তুমুল বৃষ্টি, বিদ্যুৎ চলে যাওয়ায় চারদিকে এক অদ্ভুত অন্ধকার নেমে এসেছিল। রান্নাঘরের কাজ সেরে আমি সবেমাত্র আমার ঘরে এসে বসেছি, এমন সময় অয়ন এসে দরজার সামনে দাঁড়ালো।
ওর ভেজা চুল, টি শার্টের দু একটা বোতাম খোলা, বুকের কাছে জলের ফোঁটা চিকচিক করছিল। আমার চোখ ওর বুকের উপর আটকে গেল এক মুহূর্তের জন্য। আমি দ্রুত চোখ নামিয়ে নিলাম। অয়ন বলল, ভাবি, খুব ভয় করছে না? ওর কথায় একটা চাপা দুষ্টুমি ছিল, আমি বুঝতে পারছিলাম। আমি বললাম, ভয়ের কি আছে, ঝড় বৃষ্টি তো হয়ই। ও হাসল, সেই হাসি অন্ধকারে যেন আরও বেশি রহস্যময় মনে হলো। ঠান্ডা লেগে যাবে, জামা বদলাও। আমার কথা শুনে ও একটু নড়াচড়া করল, তারপর হঠাৎই আমার ঘরে ঢুকে পড়ল। আমি অবাক হলাম, সাধারণত ও আমার ঘরে এভাবে ঢুকত না, বাইরে থেকেই কথা বলতো। একটু বসবে ভাবি? অন্ধকারে একা একা থাকতে কেমন যেন লাগে। আমি কিছু বলতে পারলাম না, আমার বুকটা কেমন ধকধক করছিল। আমি ওর জন্য একটা মোমবাতি জ্বালিয়ে দিলাম। মোমবাতির টিমটিমে আলোয় ওর ভেজা মুখটা কেমন মায়াময় দেখাচ্ছিল। ও আমার পাশে এসে বসল, বিছানায় নয়, কিন্তু খুব কাছে, একটা ছোট টুলে। আমাদের দুজনের মধ্যে দূরত্বটা কমে আসছিল। অয়ন বলতে শুরু করল তার বন্ধুদের গল্প, ইউনিভার্সিটির জীবনের নানা ঘটনা। আমি শুনতে শুনতে অনুভব করছিলাম ওর শরীরের উষ্ণতা, ওর নিঃশ্বাস ফেলার শব্দ। ধীরে ধীরে আমার মনে হচ্ছিল এই অন্ধকার, এই নিস্তব্ধতা যেন আমাদের দুজনের মধ্যে এক অলিখিত সেতু তৈরি করে দিয়েছে। কথার ফাঁকে ফাঁকে অয়ন আমার দিকে তাকাচ্ছিল, ওর চোখে ছিল এক অব্যক্ত চাওয়া। আমি নিজেও ওর চোখের গভীরে হারিয়ে যাচ্ছিলাম। আমার হাতটা আলতো করে মেঝের উপর রাখা ছিল। হঠাৎই ওর হাত এসে পড়ল আমার হাতের উপর। একটা মৃদু কম্পন আমার সারা শরীরে ছড়িয়ে পড়ল। আমি চোখ তুলে তাকালাম ওর দিকে, ওর চোখ আমার চোখে। সেই নীরব চাহনিতে যেন হাজারো কথা লেখা ছিল। আমি হাতটা সরিয়ে নিতে পারলাম না। ওর আঙুলগুলো আমার হাতের উপর যেন নাচছিল। আমি নিঃশ্বাস বন্ধ করে রেখেছিলাম। ওর হাতের স্পর্শে আমার সমস্ত চেতনা যেন এক সুতোয় বাঁধা পড়েছিল। সেই রাতে কথার ছলে, স্পর্শের মায়াজালে আমাদের সম্পর্কের এক নতুন দিকের উন্মোচন হল। এরপর থেকে অপূর্বর অনুপস্থিতি আমাদের দুজনের জন্য এক অন্যরকম অর্থ নিয়ে আসত। আমরা দুজনেই যেন সেই সময়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম। অয়ন এখন আর শুধুমাত্র আমার দেবর ছিল না, সে হয়ে উঠেছিল আমার এক গোপন সঙ্গী। আমার মনের গভীরে জমে থাকা যত হতাশা, যত শূন্যতা, অয়ন তার উপস্থিতি দিয়ে যেন তা পূরণ করে দিচ্ছিল। আমি নিজেকে অপরাধী ভাবতাম। অপূর্বর প্রতি এই বিশ্বাসঘাতকতার জন্য নিজেকে শতধিক্কার দিতাম। কিন্তু অয়নের উপস্থিতি, তার চাহনি, তার স্পর্শ আমাকে যেন এক নতুন জগতে নিয়ে যেত, যেখানে কোনো যুক্তি কাজ করত না, কেবল আবেগ আর টানাপোড়েনই ছিল মূল চালিকা শক্তি। আমার ঘুম হারাম হয়ে গিয়েছিল। রাতে অপূর্বর পাশে শুয়েও আমি অয়নের কথা ভাবতাম। ওর হাসি, ওর চোখের গভীরতা, ওর হাতের স্পর্শ, সবকিছুই আমার স্মৃতিতে বারবার উঁকি দিত। এক সন্ধ্যায় আমি রান্নাঘরে কাজ করছিলাম। অপূর্ব তখনও ফেরেনি। অয়ন আমার পাশে এসে দাঁড়াল। ভাবি, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। ওর কথায় আমি চমকে উঠলাম। আমি তখন একটা হালকা হলুদ রঙের সালোয়ার কামিজ পরেছিলাম, যার গলা আর হাতার কাছে হালকা এমব্রয়ডারির কাজ ছিল। ও আমার দিকে নিষ্পলক তাকিয়েছিল। আমার মুখে রক্তিম আভা ফুটে উঠল। আমি তড়িঘড়ি করে মুখ ঘুরিয়ে নিলাম, যেন ওর এই প্রশংসা আমি শুনতে চাইনি। কিন্তু মনে মনে আমি খুশি হয়েছিলাম। ওর এই অকপট প্রশংসা আমার ভেতরে এক ধরনের উত্তেজনা তৈরি করত। আমি হয়তো চাইতাম যে কেউ আমার রূপের প্রশংসা করুক, আমার ভেতরে থাকা মেয়েটাকে চিনুক। অপূর্বর কাছে হয়তো এই বিষয়গুলো খুব বেশি গুরুত্ব পেত না। অয়ন আমার আরও কাছে এসে দাঁড়াল।
আমি সবজির টুকরো করছিলাম। আমার হাত কাঁপছিল। কি হলো ভাবি, এত কাঁপছ কেন? ওর কণ্ঠস্বরে ছিল এক ধরনের মমতা, সেই মমতা যা আমার কাছে বিরল ছিল। আমি কিছু বলতে পারলাম না। ও হঠাৎই আমার কাঁধে আলতো করে হাত রাখল। আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। ওর হাতের উষ্ণতা আমার পোশাকের পাতলা কাপড় ভেদ করে আমার ত্বকে স্পর্শ করছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। এই স্পর্শে ছিল না কোনো যৌনতার সরাসরি ইঙ্গিত, কিন্তু ছিল এক তীব্র আকর্ষণ যা আমাকে ভেতর থেকে কাঁপিয়ে দিচ্ছিল। আমি জানতাম এটা ভুল, কিন্তু নিজেকে থামাতে পারছিলাম না। ওর হাতের স্পর্শ আমার কাঁধ বেয়ে ধীরে ধীরে আমার বাহুর ওপর নামছিল। আমি মাথা নিচু করেছিলাম। ও আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, ভাবি, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। ওর কথাগুলো আমার কানে বিষের মতো লাগছিল, আবার অমৃতের মতোও লাগছিল। বিষ এই কারণে যে আমি বিবাহিত। আমার দেবর আমাকে এমন কথা বলতে পারে না। আর অমৃত এই কারণে যে আমার নিঃসঙ্গ জীবনে এক নতুন প্রাণের স্পন্দন এনে দিচ্ছিল এই শব্দগুলো। আমি দ্রুত হাতে সবজির টুকরো করা শেষ করে গ্যাস বন্ধ করে দিলাম। অয়ন, এসব কি বলছো? তুমি এসব বলতে পারো না। আমি ওকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চেষ্টা করলাম, কিন্তু ও সরল না, বরং আরো শক্ত করে আমার কাঁধ চেপে ধরল। কেন বলতে পারি না ভাবি? মন যা চায় তা বলতে দোষ কিসের? ওর চোখে ছিল এক ধরনের জেদ, এক ধরনের দাবি। আমি আর প্রতিবাদ করতে পারলাম না। আমার ভেতরেও এক প্রবল ঝড় শুরু হয়েছিল, সমাজের সমস্ত নিয়ম নীতি ভেঙে ফেলার এক উন্মাদনা। এভাবেই আমাদের গোপন অভিসারগুলো বাড়তে থাকল। অপূর্বর অনুপস্থিতিতে আমরা একে অপরের আরও কাছে আসতাম। কখনো ছাদের নির্জন কোণায় বসে গভীর রাতে তারা দেখতাম, কখনো বাড়ির পিছনের বাগানে লুকিয়ে গল্প করতাম, আবার কখনো বা আমার ঘরে বসে চুপি চুপি নিজেদের দুঃখ সুখের কথা ভাগ করে নিতাম। এই সব মুহূর্তে আমাদের শারীরিক নৈকট্য ক্রমশ বাড়ছিল, কিন্তু কখনো কোনো সীমা অতিক্রম করেনি, অন্তত সরাসরি। তবে স্পর্শ, চাহনি, দীর্ঘ নীরবতা এসবের মধ্য দিয়ে আমাদের আবেগ এক অন্য মাত্রায় পৌঁছেছিল। অয়ন কখনো আমার চুল ঠিক করে দিত, কখনো আমার কপালের ঘাম মুছে দিত। তার এই ছোট ছোট স্পর্শগুলো আমাকে উন্মাতাল করে দিত। আমি নিজের অজান্তেই তার উপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়ছিলাম। সে আমার প্রতিটি অনুভূতি যেন নিমিষেই বুঝে নিত। আমার চোখের ভাষা, আমার মুখের মলিনতা সবকিছুই তার কাছে স্পষ্ট ছিল। একদিন অপূর্বর অফিস থেকে দেরিতে ফেরার কথা ছিল। সেদিন সন্ধ্যায় অয়ন আমার ঘরে এলো। আমি তখন আলমারি গোছাচ্ছিলাম। আমার পরনে ছিল একটি নীল রঙের স্বচ্ছ সিল্কের শাড়ি, যার আঁচলটা বুকের ওপর থেকে কিছুটা সরে গিয়েছিল। আমার পিঠের দিকটা উন্মুক্ত ছিল। আমি নিজের কাজে মগ্ন ছিলাম, অয়নের আগমন খেয়াল করিনি। হঠাৎই অনুভব করলাম এক উষ্ণ নিঃশ্বাস আমার কানের কাছে। আমি চমকে উঠলাম। একা একা কষ্ট করছো ভাবি? অয়নের কণ্ঠস্বর শুনেই আমার বুকটা ধুকপুক করে উঠল। আমি তড়িঘড়ি আঁচল ঠিক করতে গেলাম, কিন্তু তার আগেই অয়ন আমার হাত ধরে ফেলল। কি করছ? আমি ফিসফিস করে বললাম। ও আমার হাতের উপর ওর হাতটা রেখে ধীরে ধীরে আমার বাহু বেয়ে উপরে তুলে আনল। তারপর আমার শাড়ির আঁচলটা আলতো করে আমার কাঁধ থেকে সরিয়ে দিল। আমি কিছু বলতে পারলাম না। ওর দৃষ্টি আমার পিঠের ওপর স্থির ছিল। আমার সারা শরীর যেন জ্বলে উঠছিল। সে তার কানের কাছে মুখ এনে বলল, তোমার এই রূপ আমাকে পাগল করে দেয় ভাবি। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার ভেতরে এক তীব্র আকাঙ্ক্ষা আর এক প্রবল ভয় একসঙ্গে কাজ করছিল। আমি জানতাম এই মুহূর্তে আমি খুবই দুর্বল। ওর এই কথায় আমার প্রতিরোধ ভেঙে যাচ্ছিল। সে তার কানের ওপর আলতো করে ওর হাতের স্পর্শ দিল। সেই স্পর্শে ছিল এক অদ্ভুত সম্মোহন যা আমাকে অবশ করে দিচ্ছিল। আমি তখনও কোনো প্রতিবাদ করিনি। ওর হাত ধীরে ধীরে আমার কোমরের দিকে নেমে আসছিল।
আমার মনে হচ্ছিল যেন আমি এক অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি। আমি নিজেকে সামলে নিলাম। না অয়ন, এটা ঠিক নয়। আমার কণ্ঠস্বর কাঁপছিল। আমি দ্রুত ওর হাত সরিয়ে দিলাম। ও আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। ওর চোখে ছিল এক ধরনের হতাশা। আমি জানি ও কতটা কষ্ট পাচ্ছিল, কিন্তু আমাকেও তো সমাজের নিয়ম মানতে হবে। আমরা দুজনেই সেই রাতে বুঝতে পারলাম আমাদের সম্পর্কের এই নীরব টানাপোড়েনটা ধীরে ধীরে এক অপ্রত্যাশিত দিকে মোড় নিচ্ছে। এর কিছুদিন পর অয়নের বিয়ের কথা উঠল। বাড়ি থেকে ওর জন্য মেয়ে দেখা শুরু হলো। এই খবরে আমি কেমন যেন একটা শূন্যতা অনুভব করলাম। এতদিন ধরে আমাদের এই গোপন সম্পর্ক, এই লুকানো আবেগ, সবকিছু যেন এক ধাক্কায় ভেঙে চুরমার হয়ে যেতে চাইছিল। আমার মন চাইছিল ওকে আটকাতে, কিন্তু মুখে কিছু বলতে পারছিলাম না। একদিন অয়ন আমার কাছে এলো মনমরা হয়ে। ভাবি, আমার বিয়ে ঠিক হয়েছে। ওর চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা, যা আমি ভালো করেই চিনতাম। আমি ওর দিকে তাকাতে পারছিলাম না। আমার নিজের চোখও জলে ভরে উঠছিল। ভালো তো, তুমি সংসার করবে। আমি নিজেকে খুব শক্ত করে এই কথাগুলো বললাম। অয়ন আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর হঠাৎই আমার হাত ধরে ফেলল। কিন্তু আমি তো তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারি না ভাবি। ওর এই কথাগুলো আমাকে আরও বেশি করে অপরাধ বোধে ডোবালো। আমি জানতাম এটা সম্ভব নয়। আমাদের দুজনের ভবিষ্যৎ বলতে কিছু নেই। আমি আমার স্বামীর কাছে বাঁধা, আর ও আমার দেবর। এই সম্পর্ক কখনো সমাজের আলো দেখতে পাবে না। আমি ওর হাত ছাড়িয়ে নিলাম। অয়ন, তুমি ভুলে যাচ্ছ আমি তোমার ভাবি, আর তোমার বিয়ে হচ্ছে। তুমি সব ভুলে যাও। আমি জোর করে স্বাভাবিক থাকার চেষ্টা করছিলাম, কিন্তু আমার গলা ধরে আসছিল। অয়ন বলল, তুমি বলছো ভুলে যেতে? তুমি নিজে ভুলতে পারবে ভাবি? আমাদের এতদিনের সব কথা, সব মুহূর্ত কি এমনিতেই ভুলে যাবে? তুমিও তো আমাকে ভালোবাসো, আমি জানি। ওর কথাগুলো তীরের ফলার মতো আমার বুকে বিচ্ছিল। আমি ওকে কিছু বলতে পারলাম না। আসলেও সত্যি বলছিল। আমিও ওকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু এই ভালোবাসা ছিল এক নিষিদ্ধ ভালোবাসা। বিয়ের আগে অয়ন আরও অস্থির হয়ে উঠল। সে প্রায়ই আমাকে বলতো, তুমি যদি একবার বলতে আমি এই বিয়ে করতাম না, আমি সব ছেড়ে তোমার কাছে চলে যেতাম। ওর এই কথাগুলো আমাকে আরও বেশি ভয় পাইয়ে দিত। আমি জানতাম এই কথার কোনো মূল্য নেই। এটা শুধুই এক আবেগপ্রবণ মুহূর্তের কথা, কিন্তু তার চোখের গভীর যন্ত্রণা দেখে আমারও কষ্ট হতো। সে আমার দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করত। আবেগপ্রবণ মুহূর্তে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করত। সে বলতো, যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে এই বিয়েটা ভেস্তে দাও, নইলে আমি সবাইকে বলে দেব আমাদের কথা। ওর এই কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে যেত। আমার স্বামী অপূর্ব কতটা কষ্ট পাবে এই কথা ভেবেই আমি দিশেহারা হয়ে পড়তাম। আমার সংসার, আমার সম্মান, আমার সব কিছু শেষ হয়ে যেত। আমি জানতাম অয়ন ভালোবাসার উন্মাদনায় এই কথাগুলো বলছিল, কিন্তু আমার কাছে এটা ছিল এক চরম ভীতিকর পরিস্থিতি। একদিন অয়নের বিয়ের ঠিক কয়েকদিন আগে সে আমার ঘরে এলো। আমি তখন পূজা সেরে মাত্রই বেরিয়েছি। ভেজা চুলে হালকা সিঁদুর পরেছিলাম। ও আমার দিকে একভাবে তাকিয়েছিল। এইবার শেষবারের মতো কিছু কথা বলতে এসেছি ভাবি, তুমি সত্যি বলো, আমাকে কি ভালোবাসো না? ওর কণ্ঠে ছিল এক তীব্র আকুতি। আমি চোখে চোখ রাখতে পারছিলাম না। আমি বুঝতে পারছিলাম এই মুহূর্তটা কতটা গুরুত্বপূর্ণ। আমি যদি এই মুহূর্তে ভেঙে পড়ি তাহলে আমার আর অয়নের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাবে। আমি নিজেকে খুব শক্ত করলাম। অয়ন, এই ভালোবাসা কেবল মায়া, এর কোনো ভবিষ্যৎ নেই। তুমি সুখী হও, এটাই আমি চাই। আমার কথা শুনে অয়নের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে আর কোনো কথা বলল না, কেবল দীর্ঘশ্বাস ফেলে আমার ঘর থেকে বেরিয়ে গেল। সেদিন থেকেই আমাদের সম্পর্কের সেই গোপন অধ্যায়ের সমাপ্তি ঘটল। অয়নের বিয়ে হয়ে গেল। তার নতুন বউ এলো বাড়িতে। প্রথম দিকে আমার মনটা খুব খারাপ ছিল। নিজেকে সামলাতে কষ্ট হচ্ছিল। অয়নের দিকে তাকালে আমার মনে হতো আমি যেন এক অজানা অপরাধে জড়িয়ে আছি। কিন্তু ধীরে ধীরে আমি নিজেকে বোঝাতে শুরু করলাম, যা হয়েছে তা কেবলই ভুল। আমরা আবেগের বশে এমন একটা সম্পর্কে জড়িয়েছিলাম যার কোনো ভিত্তি ছিল না। অয়নও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠল। তার বউ খুব ভালো মেয়ে,
তারা দুজনেই বেশ সুখে আছে। এখন অয়ন আমার সাথে একজন সাধারণ দেবরের মতোই ব্যবহার করে। মাঝে মাঝে আমি ওর চোখে সেই পুরনো চেনা আকর্ষণ দেখতে পাই, কিন্তু সে আর কোনোদিন কোনো কথা বলে না, আমিও না। আমরা দুজনেই যেন এক অলিখিত চুক্তিতে আবদ্ধ হয়েছি। সেই গোপন অধ্যায়টা চিরকাল গোপনই থাকবে। আমার জীবনেও একটা পরিবর্তন এসেছে। অপূর্বর প্রতি আমার ভালোবাসা হয়তো ততটা গভীর ছিল না যতটা আমি অয়নের প্রতি অনুভব করেছিলাম, কিন্তু অপূর্বর সহজ সরল বিশ্বাস আর আমার প্রতি তার নির্ভেজাল যত্ন আমাকে শিখিয়েছে সত্যিকারের মূল্যবোধ কি। সে হয়তো আমার আবেগীয় চাহিদাগুলো বুঝতে পারত না, কিন্তু তার সততা, তার দায়িত্ববোধ আমাকে মুগ্ধ করেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার পরিবার আর আমার স্বামীর প্রতি বিশ্বস্ত থাকব। মানুষের জীবনে এমন কিছু সম্পর্ক আসে যা সব হিসেব নিকেশ ওলটপালট করে দেয়। সেসব সম্পর্ক তীব্র আবেগ আর গোপনীয়তার চাদরে মোড়া থাকে, কিন্তু বাস্তবতা এই যে কিছু আবেগ, কিছু আকর্ষণ সমাজের নিয়মের বাইরে। আর এই নিয়মগুলোকে ভাঙলে যে শুধু নিজের সর্বনাশ হয় তা নয়, অনেক প্রিয় মানুষের মনেও গভীর ক্ষত সৃষ্টি হয়। আমার এই গল্পটা হয়তো অনেকের জীবনের গোপন কথা। সমাজ এসব সম্পর্কের দিকে কুনজরে তাকায়, কিন্তু মন কি আর সমাজ মানে? তবে আজ আমি বুঝি, কিছু জিনিসের সীমা থাকা উচিত। মনের গভীরে যাই থাকুক না কেন, বাস্তবের মাটিতে আমাদের পা ফেলে চলতে হয়। প্রতিটি সম্পর্কেরই এক নিজস্ব সম্মান থাকে, সেই সম্মানটা বজায় রাখা খুব জরুরি। আবেগের তীব্র স্রোতে ভেসে যাওয়া সহজ, কিন্তু নিজেকে সংযত রেখে সঠিক পথে ফিরে আসাটাই আসল পরীক্ষা। আমি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছিলাম, আর তার জন্য আমি কৃতজ্ঞ। এই পথটা হয়তো কঠিন ছিল, কিন্তু এই পথে হেঁটে আমি নিজের ভেতর এক নতুন শক্তি খুঁজে পেয়েছি। এই ছিল আমার জীবনের লুকানো অধ্যায়। আশা করি আমার গল্প আপনাদের কিছু হলেও ভাবতে শেখাবে। মনে রাখবেন, জীবনের সব সিদ্ধান্তই আমাদের হাতে থাকে। ভুল পথে পা বাড়ানো সহজ, কিন্তু সঠিক পথে অবিচল থাকাটাই আসল চ্যালেঞ্জ।